আমার সাজানো বাগান শুকিয়ে গেল। না, এটা আজকের কোনো সব হারানো রাজনীতিবিদের সংলাপ নয়, এটা 1889 সালে গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকের সংলাপ। জল্পনা ছিলই, এবার পুরসভা বিধানসভার পর সংসদেও সত্যি শুকিয়ে কাঠ হয়ে গেল ঘাসফুলের সাজানো বাগান। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। বিধানসভার পর সংসদেও খান খান তৃণমূল। এনডিএ শরিক হতে চেয়ে লোকসভা স্পিকারকে চিঠি 20 জন সাংসদের, চাইলেন আলাদা বসার জায়গা। সর্বস্তরে ভাঙছে তৃণমূল। মমতার জোড়াফুল প্রতীক হাতছাড়া হওয়া এখন কি শুধু সময়ের অপেক্ষা? দ্বিতীয় প্রশ্ন। লোকসভায় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তৃণমূল। একই দিনে দল ও রাজ্যসভার সদস্য পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। কাল ইস্তফা দিতে পারেন কোয়েল মল্লিক। লোকসভার মতো রাজ্যসভাতেও ধস নামতে চলেছে তৃণমূলে। তৃতীয় প্রশ্ন। কলকাতায় দেখেছিলেন বিধায়ক দলের ভাঙন, এবার দিল্লিতে থেকে সংসদীয় দলের ভাঙন রুখতে ব্যর্থ মমতা। অভিষেককে নিয়ে গেলেন ইন্ডি জোটের বৈঠকে। সঙ্গ ছাড়ছেন সাংসদ, বিধায়ক সহ সর্বস্তরের জনপ্রতিনিধি ও নেতারা। দুর্বল বিরোধী জোটে আরও গুরুত্বহীন হয়ে গেলেন সর্বহারা মমতা। চতুর্থ প্রশ্ন। কলকাতাতেও শক্তি বৃদ্ধি হলো তৃণমূলের বিদ্রোহী ব্লকে। আজ দুপুরে ববি হাকিমকে হাত ধরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে নিয়ে গেলেন সন্দীপন সাহা। দলের বিদ্রোহী শিবিরে এবার নাম লেখাতে চলেছেন মমতার ছায়াসঙ্গী ববিও। পঞ্চম প্রশ্ন। রক্ষা কবচ দেয়নি কোর্ট। মেসি কাণ্ডে বেপাত্তা মমতার আরেক আস্থাভাজন অরূপ বিশ্বাসের খোঁজে তল্লাশি পুলিশের। অন্যদিকে অরূপের ভাই স্বরূপের ফ্ল্যাটে মিলল ডিজিটাল লক লাগানো গোপন কুঠরি। কি রয়েছে বিশ্বাস ব্রাদার্সের ওই গুপ্ত ঘরে? তবে শুরুতেই দেখাবো বিদ্রোহের আঁচ রাজ্য পেরিয়ে দিল্লিতেও। ভেঙে খান খান হলো তৃণমূলের সংসদীয় দল। দেখুন, আমাদের মুখ্য উদ্দেশ্য বাংলার উন্নয়ন। আমরা কেন্দ্রীয় সরকারের সাথে এবং পশ্চিমবঙ্গ সরকারের সাথে যৌথভাবে এলাকার উন্নয়নের কাজ করতে চাই। আমরা এনডিএ কে সাপোর্ট করার জন্য আলাদা গ্রুপ করেছি। দিল্লি গেছিলেন আলো করতে, দর কষাকষি করতে, আর সেদিনই তার ঘরে নেমে এলো আরো অন্ধকার। প্রাচীন কোনো দল নয়, মাত্র 28 বছরের পুরনো তৃণমূলের জীর্ণ বাড়ির আরো একটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আর দিল্লিতে বসে অসহায়ভাবে তা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের কাজ করব বলে এসেছি, মানুষের কাজ করতে পারছি না দেখে আমরা সবাই আলাদা বসার সিদ্ধান্ত নিয়েছি। আমরা 20 জন ওখানে ছিলাম, 2 জন অনলাইনে মেলে সই পাঠিয়েছেন। এনডিএর সঙ্গে কাজ করবেন। দেখুন, কেন্দ্রীয় যে সরকার আছে তারা ইতিমধ্যে এই গত 3 দিনে 1 লক্ষ কোটি টাকা রেলের বাজেট, রেলের খাতে পশ্চিমবাংলাকে দিয়েছে। এবং উন্নয়নমূলক কাজকর্ম ইতিমধ্যেই যে নতুন সরকার পশ্চিমবাংলায় এসে তারা করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই উন্নয়নে সামিল হতে চাই। মানুষ হিসাবে এরা কি সেটা সাধারণ মানুষ বিচার করবেন। বিধানসভার পর এবার তৃণমূলের সংসদীয় দলও ভেঙে পড়ল। লোকসভার 20 জন তৃণমূল সাংসদ আলাদা ব্লক তৈরি করলেন। সরাসরি ঘোষণা করলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কে সমর্থন করবেন তারা। মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বৈঠক হলো, আলোচনা হলো, সিদ্ধান্ত হলো, মধ্যাহ্নভোজ হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আরো দূরে চলে গেল তৃণমূল। এটাই তৃণমূলের ভবিতব্য, এটাই তৃণমূলের হওয়ার ছিল। এমএলএ এমপিরা মমতাকেই মেনে নিতে পারছে না, সেখানে অভিষেককে কি করে মেনে নেবে? কি করে মেনে নেবে ওই ডেপো ছেলেটাকে? সে নাকি লিডার পার্লামেন্টের। লোকসভায় ভাঙনের দিনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়ও। দলও ছেড়ে দিলেন তিনি। বিধানসভাতে যা ঘটেছে তার প্রতিক্রিয়া লোকসভা বা রাজ্যসভাতে যে ঘটবে না, এটা কখনো হয় নাকি? সূত্রের খবর, মঙ্গলবার ইস্তফা দিতে পারেন তৃণমূলের রাজ্যসভার আরেক সাংসদ কোয়েল মল্লিকও। দিল্লিতে যখন তৃণমূলে ধস, সেদিনই কলকাতায় নাটকীয় মোড়। জল্পনা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন ফিরহাদ হাকিমকে নিয়ে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গেলেন সন্দীপন সাহা। এই ইচ্ছা সংক্রমিত হচ্ছে, স্বাভাবিকভাবে আমার ধারণা এই সংখ্যা বাড়বে। এরই মধ্যে 3 জেলায় একদিনে ভেঙে গেল তৃণমূলের আরো 3 পুরসভা, উত্তর দমদম, সাঁইথিয়া ও মেমারি। বিধানসভা থেকে লোকসভা, কর্পোরেশন থেকে পুরসভা, একে একে ধসে যাচ্ছে সবকিছু। দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, অনেকে এখনই বলতে শুরু করেছেন যে সোমবার শুরু আর সোমবারেই কি শেষ। সেটা ছিল 1997 সালের 22শে ডিসেম্বর, সেটাও ছিল একটা সোমবার। কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর নতুন দল তৈরির ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজও একটা সোমবার, বলা ভালো ঘটনাবহুল সোমবার। আর এই সোমবারে পরিষদীয় দলের পর ভাঙন ধরল তৃণমূলের সংসদীয় দলেও। মমতা এবং অভিষেক দুজনেই যখন দিল্লিতে বসে, তখন কার্যত তাদের চোখের সামনেই মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে আলাদা ব্লক তৈরি করে তৃণমূলের লোকসভার 20 জন সাংসদ এনডিএকে সমর্থনের কথা জানালেন। আর এদিনই রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়। আর আবার বলছি, সবটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতেই রয়েছেন তখন। তাৎপর্যপূর্ণভাবে এদিনই ভাঙন ধরল মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের কিচেন ক্যাবিনেটেও। বিধানসভায় আরও লম্বা এবং তারকাখচিত হলো বিদ্রোহী তৃণমূলের তালিকা। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন ফিরহাদ হাকিম। এবিপি আনন্দ গতকালই আপনাদের জানিয়েছিল যে আজ দুপুর 2টোয় রাজ্যের প্রাক্তন হেভিওয়েট এক মন্ত্রী বিদ্রোহী ব্লকে যোগ দিতে চলেছেন বিরোধী দলনেতার ঘরে বসে। হলো প্রায় তাই। তবে সোমবার দিয়ে শুরু করেছিলাম। অনেকে এটাও মনে করিয়ে দিচ্ছেন যে 4 মে মানে তৃণমূলের আজকের ভাঙনের মূল কারণ যে ভোটে ভরাডুবি, সেটাও ছিল আরেকটা সোমবার। যাই হোক, আজকে আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। আমি অবশ্য ভাবছিলাম যে স্বপনদা বিজেপির প্রতিনিধি আজ মিষ্টি খাওয়াবেন কৃষাণুকে। এই 240টা সাংসদের বাজারে এনডিএ সমর্থক অন্তত 20-22টা সাংসদ পেলেন স্বপনদারা। বিধানসভার পর লোকসভা, রাজ্যসভা, ববি হাকিমও বিদ্রোহী। আচ্ছা, তৃণমূলের হাতে শেষ পর্যন্ত বিশ্বনাথদা পেন্সিল ছাড়া কিছু থাকবে না? দেখুন, পশ্চিমবাংলাটা হারিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে দিল্লিটা হারালেন তিনি। এখন বাকি থাকলো তার তহবিলের 2000 কোটি টাকার ভাগিদারিত্ব কিভাবে হবে। বাকি থাকলো তার তপসিয়া পার্টি অফিস সমেত জেলার পার্টি অফিসগুলো কার দখলে যাবে। আমি জানিয়ে রাখি, আজকেই অস্থায়ী যে বাড়ি, তার যিনি মালিক, তার পুত্র যে পুলিশে অভিযোগ করে ঋতব্রতদের হাতে তহবিল কবে যাবে, পার্টি অফিসগুলো কবে যাবে, এখন শুধু সেটাই অপেক্ষায়। সুমনদা, দেখুন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের ধুলো নেওয়ার জন্য বসে থাকতো এই সাংসদরা, এই বিধায়করা, এই কাউন্সিলররা, এই পঞ্চায়েত সদস্যরা, আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে দূরে, আরও দূরে যেতে চাইছে। অভিকর্ষ বলের বাইরে চলে যেতে চাইছেন তারা। কেন যেতে চাইছেন? কারণ তারা কেউই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাপের ভাগিদারিত্ব নিতে চাইছেন না। যে কোনো মূল্যে তারা চাইছেন যে মমতার ছায়ার থেকে যদি আমরা দূরে সরে থাকতে পারি, তাহলেই আমরা বাঁচতে পারবো। তাই আজকে চাচা আপন প্রাণ বাঁচা। দেখুন, একটা আদর্শহীন একটা দল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেবলমাত্র ক্ষমতা এক মধ্য দিয়ে দলটাকে তিনি আটকে রেখেছিলেন। আজকে ক্ষমতার বৃত্তে বাইরে যখন চলে গেছেন, তখন দলের কাউন্সিলর, এমএলএ, পঞ্চায়েত সদস্য, এমপি সবাই আরেকটা ক্ষমতার বৃত্তে চলে যেতে চাইছেন। ফলে আদর্শহীন একটা দলের কি ছবি হয়, যেটা আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম বছরকে বছর, সেটাই কিন্তু আজকে তার প্রতিফলন আপনি দেখছেন। আপনি বলছেন এটাই অনিবার্য? এটা অনিবার্য, এটা ঐতিহাসিক অনিবার্যতা বলি না আমরা, একদম ঐতিহাসিক অনিবার্যতা, এটাই হওয়ার কথা ছিল। আপনি ভাবুন, এক সময় যারা শুভেন্দু অধিকারীর দল পরিবর্তন করেছিল কেন, তাকে গদ্দার বলতো, সেই সাংসদরা, সেই বিধায়করা, সেই পার্টির নেতারা আজকে মানে তৃণমূলের থেকে দূরত্ব করে আলাদা গোষ্ঠী করে তারা এনডিএকে সমর্থনের কথা বললেন। শুভেন্দু অধিকারী আজকে শুভেন্দু অধিকারীর জয়। শুভেন্দু অধিকারী একটা মধুর প্রতিশোধ নিলেন যে একদা তোমরা যারা আমাকে গদ্দার বলেছিলে, আজকে আমার উপস্থিতিতে, আমার নিঃশব্দে তোমাদেরকেই এনডিএকে সমর্থন করতে হলো। এবং একই সাথে আপনাকে বলি, আজকের এই এন্টার ঘটনায় ইন্ডিয়া জোটের বৈঠক যখন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার মানে পরাজয়ের আত্মনাদ তিনি করছেন এবং পরাজয়ের গল্প শোনাচ্ছেন, অন্যদিকে তখন কিন্তু তারই সাংসদরা একটা আলাদা মানে ফ্রন্ট তৈরি করছেন, আলাদা গোষ্ঠী তৈরি করে এনডিএকে সমর্থন জানাচ্ছেন। তিনি যখন বলছেন যে বিজেপি ভোট লুট করছে, তখন তারই সাংসদ, তারই বিধায়করা বলছে যে স্বচ্ছ ভোট হয়েছে, আমাদের পরাজয় ঘটে গেছে। একেবারে পরিষ্কার বিপরীত একটা অবস্থান। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফোন করছেন
তার ফোন কেউ ধরছে না। একটা আশ্চর্য, মানে ইতিহাসের এই নির্মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফোনের জন্য যারা প্রত্যাশা করত, তার সেক্রেটারিকে যে ফোন মধ্য দিয়ে ঢুকতে চাইতো, মমতার সাথে সংযোগ তৈরি করতে চাইতো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় পার্সোনালি আজকে ফোন করছেন, আর সাংসদরা ফোন ধরছেন না। কেউ কোনো সময় কেউ ধরে বলছেন যে উনি এখানে নেই। এ নির্মম সুমনদা, মানে মানে রাজনীতির চর্চাকারী হিসাবে এইরকম নির্মমতা কখনো আসতে পারে আমি কিন্তু সত্যিই কল্পনা করতে পারিনি। আবার একই সাথে আপনাকে বলতে চাই, এই এন্টার এপিসোডে আমি পরিষ্কার বুঝতে পারছি যে ইন্ডিয়া জোট দুর্বল হচ্ছে। কারণ 20 জন সাংসদ শুধু লোকসভায় বেরিয়ে গেলে অবশ্যই ইন্ডিয়া জোট দুর্বল হচ্ছে, এবং মানে সাথে সাথে একদিকে যখন ভাঙছে আরেকদিকে গড়ছে হলো এনডিএ জোট। যে মানে ডিএমকে নেই, আপ নেই, তৃণমূল দুর্বল। আর এর থেকে আর কি হতে পারে? যে যে নরেন্দ্র মোদী 240টা আসন পেয়ে সরকার তৈরি করেছিল, একদিকে জেডিইউকে নিয়ে, আরেকদিকে তেলুগু দেশম পার্টিকে নিয়ে, আজকে মানে সরাসরি 20 জন সাংসদ বলছেন আমরা এনডিএ শরিক। মানে এবং আগামী দিনে একের পর এক তাদের যে বিল, ওয়ান নেশন ওয়ান ভোট, মহিলা সংরক্ষণ বিল, ডিলিমিটেশনের মতন বিল, যেগুলো মানে পাস করানোর জন্য সাংসদ চাই, একদিকে ডিএমকে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তারা আলাদা ভাবনা করছেন, আর এইদিকে তৃণমূল কংগ্রেসের 20 জন তাকে সমর্থন করছেন। ফলে আজকের দিন অন্তত আমি মনে করি, যার জন্য ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে ভাঙনটা আজকে হলো, সে তার পেছনে যে সরাসরি মানে প্রধানমন্ত্রীর মদত আছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মদত আছে, মানে পরিষ্কার বিজেপি পরিবারের মদত আছে, সেটা দিনের আলোর মতন পরিষ্কার। আমি দুটো জিনিস একটু বলতে চাই সুমনদা। একটা হলো যে এটা ভাবার, এটা রাজনীতির সমস্ত কর্মী নেতাদের ভাবার যে দুর্নীতির চূড়ান্ত পর্যায়ে একটা দল যদি যায় এবং মানুষের দ্বারা যদি কমপ্লিটলি রিজেক্ট হয়, দিনের পর দিন মানুষ হয়তো আপনাদের ভয় ভীতি সন্ত্রাস করেছিলেন বলে মানুষ বলতে পারেনি, আজকে ক্ষমতার বৃত্তে গেছেন, আপনাদেরকে কেবলমাত্র প্রত্যাখ্যান মানুষ করছে তা নয়, চিরতরে আপনার পার্টিটাকে খান খান করে দিচ্ছে। একটা প্রশ্ন আমি শুধু, স্বপনবাবু যখন বলবেন নিশ্চয়ই উত্তর চাইব, যে এমএলএরা বেরিয়ে যাচ্ছেন তাদের মধ্যে, বা এই সাংসদরা বেরিয়ে যাচ্ছেন, যেমন বাপি হালদার নাম ধরে বলছি, যেমন এখানে তপসিয়ার বিধায়কের কথা বলছি, তার ছেলের কথা বলছি, এরকম অসংখ্য বিধায়ক সাংসদ যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ দিনের পর দিন তুলেছেন যে তারা কিভাবে জমি দখল করেছে, জলাজমি বুঝে বাড়ি নির্মাণ করেছে, যাদের বিরুদ্ধে আপনারা সরাসরি অভিযোগ করেছিলেন যে দক্ষিণ 24 পরগনায় পার্টি অর্গানাইজেশন করতে দেয়নি, মারধর করেছে, তারা যখন আপনাদের এনডিএ জোটের শরিক হয়ে যাচ্ছে, তারা কি মানে আইনের বাইরে চলে যাচ্ছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে ঋতব্রত নতুন পার্টি তৈরি করবার পরে ঋতব্রতর বিরুদ্ধে কোনো মামলা হয়েছে, মানে ওই সেই পুরনো মামলা কোনো তৎপরতা দেখেছি, বা জাভেদ খান বা তার পরিবারের যার বিরুদ্ধে আপনারাই অভিযোগ তুলেছেন তাদের বিরুদ্ধে কোনো মানে তৎপরতা পুলিশের আমি দেখেছি। আমি আশঙ্কা প্রকাশ করছি তাদের এই সমস্ত এমএলএ এমপি যাদের নিচে, সেই এমএলএ এমপির মানে যারা এনডিএকে সমর্থন করছে, আপনাদের সমর্থন করছে, তাদের নিচে কিন্তু অনেক মানে এমএলএ নিচে অনেক কাউন্সিলর আছেন, অনেক পঞ্চায়েত সদস্য আছেন, তারাও কিন্তু একইভাবে অভিযুক্ত, তাদের গায়ে কিন্তু আঁচ পড়ছে না আমি দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত আপনারা যে শুদ্ধিকরণের বৃহত্তম ডাক দিয়েছিলেন, আজকে যেভাবে আপনারা এমএলএ এমপিদের নিচ্ছেন বা সমর্থন আপনারা পাচ্ছেন, শেষ পর্যন্ত পুলিশ সিলেক্টিভ ওয়েতে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে তৎপর থাকবে না তো, মানে আইনের শাসনে একদম সীমিত হবে না তো শেষ পর্যন্ত? এই স্বপনদার কাছে অবধারিতভাবে যাব, কিন্তু দুটো অংশ বলবো। এক হচ্ছে পাপের কথা বলছিলেন বিশ্বনাথ চক্রবর্তী, আমি বলছি যে দস্যু রত্নাকরের পাপের ভাগিদার তার নিজের পরিবার, বাবা মা স্ত্রী সন্তানেরা হননি, আর এ তো রাজনীতি, তাও কলিকালের রাজনীতি। আর দ্বিতীয় কথা হচ্ছে, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বলেছিলেন যে বুকে প্ল্যাকার্ড বেঁধে বলতে হবে যে আমি বিজেপি করি না। আজকে তার দলের সাংসদ একজন দুজন নন, অন্তত 20 জন সাংসদ বসে বলছেন যে তারা বিজেপিকেই সমর্থন করেন। আমি বলছি ইতিহাসের গতি বড় বিচিত্র। আমি এখানে আমার পরের বক্তা কৃষাণুর কাছে যাওয়ার আগেও অবধারিতভাবে স্বপনদার কাছে যাব, তার কারণ আজকে বেনিফিশিয়ারি যদি কেউ থাকে রাজ্যে এবং দিল্লিতে, অবশ্যই বিজেপি। কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে কিভাবে তৃণমূলের 20 জন সাংসদ তারা চিঠি দিয়ে, স্পিকারকে চিঠি দিয়ে শুধু আলাদা বসতে চাইলেন তা নয়, একেবারে স্পষ্টভাবে এনডিএকে তারা সমর্থন করবেন জানালেন, স্পষ্ট কথায়। দেখুন,
একা কালীঘাটে বসে বিধায়ক কাউন্সিলরদের ভাঙন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যমুনা পাড়ে বসে দেখলেন তার সাংসদরাও তাকে ছেড়ে চলে গেলেন। হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকে মেরে কেটে 1 কিলোমিটার দূরে নয় মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদী সরকারের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি। সেখানেই বৈঠক করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। স্পষ্ট জানালেন তাদের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নয়, তারা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন। বসতেও চান লোকসভায় অন্য জায়গায়, অর্থাৎ এনডিএ সাংসদদের সঙ্গে। আমরা উন্নয়নের স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, যে মানুষ সম্পূর্ণভাবে এই নির্বাচনে আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে, সেই রায়কে মাথা পেতে নিয়ে আমরা আলাদা করে কাজ করতে চাইছি। উন্নয়নমূলক কাজকর্ম ইতিমধ্যেই যে নতুন সরকার পশ্চিমবাংলায় এসে তারা করছে আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই উন্নয়নে সামিল হতে চাই। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা যোগাযোগ করেছেন। অনেক জায়গায় ভুলভাল বলা হয়েছে যে আমি নাকি যোগাযোগ করেছি, আমার কি ক্ষমতা। এটা মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের স্বার্থে যারা যারা ওনাকে যোগাযোগ করেছেন বা উনি যাদেরকে যোগাযোগ করেছেন, উনি তাদেরকে এই ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এসছে, যার জন্য দেখলেন আজকে উনি এসেছিলেন কলকাতা। উনি এসছেন না, উনি বললেন উন্নয়নের কাজে আপনাদের সামিল করতে চাই, আপনাদের এলাকার মানুষ আপনাদের জিতিয়েছে, আরো 3 বছর এখন কাজের সুযোগ আছে, আমরা তো সৎ পথে চলেছি, সুতরাং আমরা যাতে সঠিকভাবে কাজ করতে পারি সেই সহযোগিতা উনি করার আশ্বাস দিয়েছেন। আমরা এনডিএ কে সাপোর্ট করার জন্য আলাদা গ্রুপ করেছি। লোকসভায় বিদ্রোহী তৃণমূল সাংসদদের ব্লক ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছে। আমাদের টোটাল 20 জনই আছে এবং আমরা 20 জনই সই করেছি। চিঠি কি চলে গেছে স্পিকারের কাছে? পৌঁছে গেছে। আমরা আলাদা সেপারেট ব্লক হিসেবে অন্য সিট দেবে ওরা, আমরা সেখানে আলাদা এই 20 জন বসবো। আমরা যেরকম ধরুন সংসদ ভবনে যে বিতর্ক হবে বা যে যে কাজ হবে সেগুলোতে অংশগ্রহণ করব। আমাদের মুখ্য উদ্দেশ্য বাংলার উন্নয়ন। আমরা কেন্দ্রীয় সরকারের সাথে এবং পশ্চিমবঙ্গ সরকারের সাথে যৌথভাবে এলাকার উন্নয়নের কাজ করতে চাই। লোকসভায় তৃণমূলের মোট সাংসদ 28, তার মধ্যে 20 জন আলাদা ব্লক হতে চেয়ে স্পিকারকে চিঠি দিলেন। আমাদের টোটাল 20 জনই আছে। এই 20 জনের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, অরূপ চক্রবর্তী, জুন মালিয়া, দীপক অধিকারী ওরফে দেব, কালীপদ সোরেন, জগদীপ বাসুনিয়া, অসিত মাল, আবু তাহের, খলিলুর রহমান, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও পার্থ ভৌমিক। তারা যদি মনে করে থাকেন যে তারা এনডিএ ব্লককে সমর্থন করছেন, রাজনীতিতে এবং আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এটা মৌলিক অধিকার। সোমবার দিল্লির 9 মতিলাল নেহরু মার্গে মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে উপস্থিত হন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। তৃণমূল আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরপরে এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়। বিজেপিতে গিয়েও তো একটা বিরাট জলাধার, সেখানে গিয়ে পড়ে এরা হারিয়ে যাবে, তো কিছু হবে না। বন্দিদশায় যমুনা নদীর ওপারে শ্রী মমতাজ মহলের স্মৃতিস্তম্ভ তাজমহল দেখে জীবনের বাকি দিনগুলো কাটিয়েছিলেন শাহজাহান। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় চোখের সামনে দেখছেন কিভাবে ভেঙে খান খান হয়ে যাচ্ছে তার তৈরি তৃণমূল। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, হিন্দিতে একটা কথা আছে, চিত ভি মেরি পট ভি মেরি, মানে সোজা কথায় কয়েন টস করার মতো। হেড পড়লেও আমি জিতছি, টেল পড়লেও আমি জিতছি। বিজেপির এখন একেবারে সেই রকম অবস্থা। বিধানসভায় তৃণমূল এমন ভাঙল যে 80 জনের মধ্যে 60-এর বেশি বিধায়ক আসল তৃণমূল হয়ে গেলেন। স্বপনদা এক্ষুনি হয়তো প্রবল প্রতিবাদ করবেন, কিন্তু শাসকও ওনারা, বিরোধীও কার্যত ওনারা। কিন্তু ঋতব্রত মডেলকে আজ কার্যত ছাপিয়ে গেল কাকলি মডেল। একেবারে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নিশিকান্ত দুবের উপস্থিতিতে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন বিদ্রোহী সাংসদ সরাসরি এনডিএকে সমর্থন করলেন, একেবারে খুল্লাম খুল্লা। তারা স্পিকারকে চিঠি দিয়ে আলাদা বসার ব্যবস্থা করতে বললেন, অর্থাৎ সরাসরি সংসদে কার্যত স্বপনদাদের সাংসদ সংখ্যা চোখের পলকে নিমেষে শটান 20, অনেকে বলছেন 22 বা পরবর্তীকালে 26-26ও হতে পারে, কিন্তু মুহূর্তে বেড়ে গেল। আচ্ছা স্বপনদা, এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলে কি আর কাউকে রাখবেন না আপনারা? না, সেটা কেন রাখবেন? যারা যারা থাকতে চাইবে তারা ওখানেই থাকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে,
যদি তুমি বিধানসভা নির্বাচনের দিকে তাকাও, হ্যাঁ, তাহলে 24টা লোকসভা কেন্দ্রের 24 জন তৃণমূলের এমপি তারা কিন্তু তাদের এলাকাতেই সমর্থন হারিয়েছে। তো এই 24 জন এমপির যাওয়ার তো আর কোনো জায়গা নেই, তাদেরকে তো যেতেই হবে। তারা বিরোধী দল যদি করে কি কাজ করবে? তো স্বয়ং যদি এনডিএর একটা শরিক হয়ে তারা লোকসভাতে কাজ করতে চায়, যদি তার মানে আপনিও তো মমতা বন্দ্যোপাধ্যায় থিওরি বলছেন যে বিরোধী থাকলে কাজ করা যাবে না, কাজ করতে গেলে শাসক দলের সঙ্গে থাকতে হবে। এক থিওরি। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই বলে গণতন্ত্রের গলা টিপেছেন। না, মমতা ব্যানার্জি কি বলেছেন সেটার সঙ্গে আমার তো মত এক হবে না, কিন্তু এই দলই যদি না থাকে, ওদের দলই তো নেই এই মুহূর্তে, তৃণমূল দল নেই, তাই এই এমপি গুলো যাবে কোথায়? কংগ্রেসে যেতে গেলে কংগ্রেসে যেতে পারবে না, কংগ্রেসের এখানে কিছু নেই। তো তাদের যাওয়ার জায়গা তৃণমূলে থাকলে তাদের তো দেখতেই পাচ্ছে যে এমন সব কাণ্ড তার নিচুতলার লোকেরা সবাই এমন করে রেখে দিয়েছে যে কিচ্ছু নয়। তুমি যদি আজকে ঠিক স্বপনদা, কিন্তু আমার স্টুডিওতে বসে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ আমি হতে দেব না, হবে না। আমি বলছি এটা তৃণমূলীকরণ নয়, একদম না। আমরা তো বিজেপিতে তাদেরকে নিইনি, তারা আলাদা দল করে যদি আমাদেরকে সমর্থন করে, আমাদের শরিক হতে চায়, আমাদের আপত্তির কি আছে? আমরা নিশ্চয়ই নেব। আমাদের তো তাদের তো কে কি বিচার টিচার করার আমাদের কোনো দরকারও নেই। আমরা তারা যদি কোনো অন্যায় করে, যেটা বিশ্বনাথ দা বলেছিল, তারা যদি কোনো তাদের বিরুদ্ধে পুরনো যে অভিযোগ সেগুলোর বিচার হবে, অভিযোগ আছে, তদন্তের মতো চলবে। তারা অন্যায় করে থাকলে, দোষী হলে তারা শাস্তি পাবে, ওখানে কোনো বাদ বিচার নেই। আইনের পথে এটা দারুণ, আইনের পথে চলবে। চলছে, কে বলছে চলছে না? এক মাসের মধ্যে যদি আপনি দেখেন আইনের পথে চলছে না, তাহলে কি করে হয়? সেগুলো কিন্তু ব্যবস্থা হচ্ছে না তাদের বিরুদ্ধে। কে বলছে? কে হবে? কোনো উদ্যোগ নেই। কি রাতারাতি হয়ে আমাদেরকে ডিম থেরাপি কাকে দিচ্ছ ভাই? এক সেকেন্ড, আমি কালকে কিন্তু এবিপি আনন্দে এসে বলেছি যে এই ডিম থেরাপি যারা করছেন, একজন মানুষের খাবার কেড়ে নিচ্ছেন। আপনারা প্লিজ ডিম ছুঁড়বেন না, অন্য কিছু ছুঁড়ুন। ডিম অন্য কিছু ছুঁড়বেন না, ইট ফিট ছুঁড়লে আপনার আপত্তি নেই। না, আপনি ইট ছুঁড়বে কেন? ফুলও ছুটুক না, কি আছে? ইট কেন ছুঁড়বে? এখন তো কথা হচ্ছে সুমন, দেখো এখন কে যাবে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এখন তো সবাই ওই কথা তৃণমূলের বলছে, আমার ঘরের চাবিটা ভাঙো, আমাকে নিয়ে চলো, বের করে চলো। আমি যে পথ চিনি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো। আমি মানছি, আপনাদের ঘরে কি লুকিয়ে রেখেছেন যে সবাই একেবারে লাইন দিচ্ছে ঘরের বাইরে? এ তো দরজা জানলে ভেঙে ঢুকে পড়ছে। এটা তো পশ্চিমবাংলার রাজনীতি, এটা পশ্চিমবাংলার রাজনীতি। তুমি যদি দেখো যে যখন তৃণমূল 2011 সালে এলো, তখন সবাই উন্নয়নের শরিক হওয়ার জন্য লাইন লাগালো তৃণমূলে যাওয়ার জন্য। এটা তো পশ্চিমবাংলার রাজনীতি। যখন বামেরা এলো, সবাই ওই বামেদের দিকে করতে চললো। ঠিক তেমনি ভাবে নিচু তলায়, কার্যত কাউকেই নেয়নি, মানে একেবারে। আপনি উদাহরণ দিন যে কংগ্রেসের নেতৃত্বস্থানীয় বা মাঝারি নেতৃত্ব বামফ্রন্টে এসে বামফ্রন্টে মন্ত্রী হয়েছে। একটা উদাহরণ, রাজ্যসভার একটা এমপির জন্য কিরণময় নন্দ সমেত জনতা পার্টির একটা অংশকে সিপিএম ভাঙিয়েছিল। কেউ অস্বীকার করতে পারে? ভাঙিয়েছিল। একটা এমপি, একটা রাজ্যসভার একটা এমপি জেতার জন্য কিরণময় নন্দ সমেত ওদের একটা বিরাট অংশের এমপি এমএলএদের তারা ভাঙিয়ে নিয়ে এসেছিল। কে বলেছে ভাঙিয়ে? বামফ্রন্ট ভাঙিয়েছিল। ঠিক, কিন্তু আমি বলছি যে প্রধান বিরোধী দল কার্যত এমন ভাবে ভাঙলো যাতে সমস্ত, মানে কার্যত এ রাজ্যে বিরোধী দলের অস্তিত্ব নিয়ে জিজ্ঞাসার চিহ্ন, প্রশ্ন চিহ্ন রয়ে গেল। কেউ যদি সুমন ভাঙতে চায়, আমরা কি আটকাতে পারি? কেউ যদি বলে আমরা তৃণমূলে থাকবো না, তৃণমূলের সঙ্গে ঘর করবো না, ওদের খাবার টেবিলের খাবার খাবো না, আমরা আলাদা টেবিলে বসবো, আলাদা খাবার খাবো, আমরা কি করবো? ঋতব্রত ব্যানার্জি সিপিএম থেকে শটান তৃণমূলে এসেছিল, তৃণমূল থেকে আইএনটিটিইউসি, তারপর রাজ্যসভার এমপি, কত কি হলো, হওয়ার পর সবচেয়ে সেফ সিট উলুবেড়িয়া পূর্বতে তাকে পাঠালো। আমরা তো দিইনি, মমতা ব্যানার্জি দিয়েছিলেন। সে যদি এখন মমতা ব্যানার্জির সঙ্গে না থাকতে চায়, আলাদা দল আমি বুঝেছি, আপনাদের কিচ্ছু করার নেই, কিন্তু আমি বলছি গণতন্ত্রের স্পিরিটটা, গণতন্ত্রের মানে আমি বলছি যে কোথাও গণতান্ত্রিক ব্যবস্থাটা তো শক্তিশালী বিরোধী ছাড়া দুর্বল হয়ে পড়ে, এটা তো মানতে হবে। আচ্ছা ধরুন, গণতন্ত্র তো অনেক বড় ব্যাপার। এই স্টুডিওতে ধরা যাক কৃষাণুও আপনার দলে যোগ দিয়ে দিল, তো আমরা কাকে ধরবো? 15 বছরের হিসেব কার কাছে চাইবো? না, যদি আপনি দেবেন না, আপনি শাসক, আপনি বিরোধী, ভারী মুশকিল। মানে কৃষাণু তো আমাদের দলে এক সময় ছিল। কৃষাণু যদি এখন বলে যে আমি আবার পুরনো দলে ফেরত যেতে চাই, দল নেবে কিনা আর ও যাবে কিনা, এটা তো ওর উপর নির্ভর করছে, দলের উপর নির্ভর করছে। আমি তো মালিক নই। কিন্তু একটা কথা আমি বলছি, পশ্চিমবাংলার আজকের দিনে যেটা দরকার, তুমিও মানবে, আমরা শিল্প উন্নয়নে পিছিয়ে, কৃষিতে আমরা পিছিয়ে পড়েছি,
মৎস্য উৎপাদনে আমরা পিছিয়ে পড়েছি, আমরা কর্মসংস্থানে আমরা পিছিয়ে পড়েছি, আমরা নগর উন্নয়নে পিছিয়ে পড়েছি, আমরা সব দিক থেকে পিছিয়ে পড়েছি। পশ্চিমবাংলার উন্নয়নকে আমরা কেউ চাইছি না। তাতে যদি কনস্ট্রাকটিভ অপোজিশন থাকে, তারা যদি কনস্ট্রাকটিভভাবে আমাদেরকে সমালোচনা করে এবং তারা যদি আমাকে সহযোগিতা করে, আমাদের নীতি আপত্তিটা করবে। দেখুন আমি স্বপনদার সঙ্গে একটা জায়গায় সবাই আপত্তি করবে, আমি একমত। সেটা হচ্ছে যদি তৃণমূল বলে যে আমরা বিজেপিকে বা এনডিএকে সমর্থন করব, ওনারা কি করবেন, সত্যিই তো। কিন্তু পাশাপাশি আমি স্বপনদার শেষ বাক্যটায় আমি বলছি, ধরুন গুজরাট মহারাষ্ট্র শিল্পে অনেক এগিয়েছে, সেখানে শক্তিশালী বিরোধী নেই? অবশ্যই আছে, কিন্তু বিরোধী এবং শাসক দুজনকেই বুঝতে হয় যে আমার শিল্প বা উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে পাঁচিল হয়ে দাঁড়ালে ঠিক এই রকম হয়, যেটা এখন 2026-এ হচ্ছে, যে সেই পাঁচিলটা চুরমার হয়ে ভেঙে পড়ে, না মানুষের সমর্থন থাকে, না অন্য মানে গণতান্ত্রিক শক্তিগুলো সে সরব হতে পারে। সমস্যা এইখানে। কিন্তু যাই হোক, আমি এই তাত্ত্বিক আলোচনায় একটা উত্তর দিতে চাইছি। এক কথা বলুন, গুজরাট মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু, যে কটা রাজ্যে তুমি নাম করবে, আমি বলছি যে কটা রাজ্যে তুমি নাম করবে, তারা রাজ্যের উন্নয়নের প্রসঙ্গে সরকারি দল আর বিরোধী দল তারা একসঙ্গে দিল্লিতে যায়, এক সুরে তারা কথা বলে, আমার রাজ্যের উন্নয়নের জন্য এত টাকা দিতে হবে, এই ফান্ড দিতে হবে, তারা দাবি করে, একমাত্র পশ্চিমবাংলা বাদে। এটা আমি আপনার সঙ্গে একমত। পাশাপাশি বিরোধী দলকে তো রাখতেও হবে। যদি দেখি স্বপনদাই দুটো জামা পরে, হলুদ জামা পরে শাসক আর সাদা জামা পরে বিরোধী, তখন ভারী মুশকিল হয়। কিন্তু রসিকতা থাক, কিন্তু এই কথা সত্যি, এইটা আমাদের রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির সমস্যা, যে আমরা উন্নয়নের ক্ষেত্রেও এক হতে পারি না। এটা সাধারণ প্রশাসনিক বৈঠক, যেখানে এসে কেউ রাজাউজির হয়ে যাবেন না, কেউ দলও পাল্টাবেন না, কিচ্ছু হবে না। হ্যাঁ, কিছু সমালোচনা বিরোধীরা করতে পারেন। 15 বছর ধরে প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকাই হয়নি। আমি বলছি এই ট্র্যাডিশনকে কিন্তু সমানভাবে সমালোচনার সামনে ফেলতে হবে। এখান থেকে আমি পরের প্রতিবেদন, যে শুধু লোকসভা ভাববেন না, রাজ্যসভাতেও প্রায় একই অবস্থা, এবং এটা অনেকে বলছেন সূচনা, অন্তত ইঙ্গিত তো বটেই, যে সুখেন্দু শেখর রায় গত সপ্তাহের আগের সপ্তাহে এই অনুষ্ঠানেই যিনি দলের প্রতি তার উষ্মা একেবারে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, আরজি করে কার্যত দলের বিরুদ্ধে, যিনি এককভাবে, কোনো রাজনৈতিক দল নয়, একেবারে পরিবারের কথায় পরিবারের সঙ্গে আরজি কর নিয়ে রাস্তায় প্রতিবাদে নেমেছিলেন, সেই সুখেন্দু শেখর রায় আজকে রাজ্যসভার সাংসদ পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ দুটো থেকেই ছেড়ে দিলেন, এবং জল্পনা যে আগামীকাল সাংসদ পদে ইস্তফা দিতে পারেন কোয়েল মল্লিকও। দেখুন, দল থেকেও পদত্যাগ করেছি, আমি রাজ্যসভাতেও পদত্যাগ করেছি। আমাদের পার্টির ভিতরে যে খোলা হাওয়াটা আগে ছিল, সেই হাওয়াটা কিন্তু ইদানিংকালে আর ছিল না। মানুষের কাজ করতে পারছি না দেখে আমরা সবাই আলাদা বসার সিদ্ধান্ত নিয়েছি। রাজপাট নেই, দল নেই, বিশ্বস্ততা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পুঁজি বলতে আর কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দিল্লিতে, সেদিনই ভাঙন ধরল তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সংসদীয় দলে। দল ও রাজ্যসভার সাংসদের পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়। আমি অনেকদিন ধরে, কিন্তু আমি সময় এবং সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম যেটা ঘটবে। নির্বাচনে 1 মাসের মধ্যে, ভোটের ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে যদি 80 জন নির্বাচিত তৃণমূল সদস্যদের মধ্যে বিধানসভায় 60 জন তারা আলাদা ব্লক তৈরি করেন, তো তার মানেটা কি? রাজ্যসভায় বর্তমানে তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হলো 12। সূত্রের খবর, মঙ্গলবারই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন কোয়েল মল্লিক, যিনি চলতি বছরের মার্চ মাসে রাজ্যসভায় গেছিলেন। তিনি শপথ নেবার পর সংসদের কোনো অধিবেশনও হয়নি। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রবিজ্ঞানের নীতি মেনে নির্দিষ্টভাবে শেষের দিকে চলে যাচ্ছে, আর বেশি বাকি নেই। আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দলের বিরুদ্ধে মুখ খুলে শীর্ষ নেতৃত্বের রোষানলে পড়েছিলেন সুখেন্দু শেখর রায়। বন্ধ হলে কি প্রলয় বন্ধ করা যায় না? সোমবার রাজ্যসভার সাংসদের পদই শুধু নয়, তৃণমূলকেও পরিত্যাগ করলেন সুখেন্দু শেখর রায়। এই যে মানুষ জনবিস্ফোরণটা যখন দেখলাম আরজি করে, বুঝলাম 2024 সালের মে মাসে লোকসভা নির্বাচনে আমাদের দল 29টা আসন পেল 42টা আসনের মধ্যে, তাহলে আবার সেই মানুষ 4 মাস 5 মাসের মধ্যে যেভাবে রাস্তায় নামলেন, যার প্রতিক্রিয়া সারা ভারতে হলো, সারা পৃথিবীর বিভিন্ন দেশে হলো যেখানে প্রবাসী ভারতীয় আছে, তারপরেও যারা শাসন ক্ষমতায় রয়েছেন এবং ক্ষমতাশালী নেতা রয়েছেন, তারা মানুষের এই যে প্রতিবাদ, এই জনবিস্ফোরণ কেন,
এটা বিশ্লেষণ করতে পারলেন না? ঘটনাচক্রে এটা খারাপ লাগতো যে সুখেন্দু শেখর রায়ের মতো মানুষ তাকে লাস্ট বেঞ্চে বসানো হয়েছে, কারণ এটা হচ্ছে লিডার অফ দি হাউস, তিনি এটা ঠিক করেন যে কে কোথায় বসবেন। ওই যে আমি বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে, গঠন নেই। তো সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন আমি তার সঙ্গে 100% একমত। সন্ধ্যায় দিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন তারা। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সোজা কথা, গঙ্গা পাড়ের ভাঙন যমুনা পাড়ে পৌঁছলো, সে তো হলো। রাজনীতিতে সবই সম্ভব, কিন্তু বিষয়টা তো অন্য জায়গায়। দিল্লির ভূগোলটা যদি আপনারা দেখেন তাহলে সোমবারের এই নাটকীয় ভোল বদলে আপনার তাক লাগতে বাধ্য। ভাবুন, যে কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের বৈঠক করছেন, ঠিক সেই সময় ওই কনস্টিটিউশন ক্লাব থেকে 1 কিলোমিটারের মধ্যে ভূপেন্দ্র যাদবের মতিলাল নেহেরু মার্গের বাড়িতে সশরীরে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সংসদীয় দলটাকে, মানে তৃণমূলের সংসদীয় দলটাকে ভেঙে চুরমার করে দিলেন। এবং সাংসদদের একজন গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন না। এর একটাই অর্থ, পুরসভা থেকে বিধানসভা থেকে লোকসভা, রাজ্যসভা, সর্বস্তরে নেতৃত্বে মমতা অভিষেককে আর তারা মানতে চাইছেন না। গুটি কয়েক, হাতে গোনা, করে গোনা যায় এরম কয়েকজন ছাড়া। কৃষাণু মিত্র কি বলবেন? দেখো, প্রথম কথা বলে রাখি যে রাজনৈতিক অবস্থান বদল, এটা আমার মনে হয় এটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার, এবং সকল দল বা সকল ব্যক্তির সে অধিকার আছে এবং সে বিভিন্ন সময় সেটা সে এক্সার্ট করে। মানুষও একসময় একজনকে ভোট দেয়, পরবর্তীকালে সে বিচার করে অন্যদিকে ভোট দিতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে নীতি নৈতিকতার দিক থেকে মাপকাঠিটা তখন শুরু হয় যে আমি কোন সিম্বলে, কার আশীর্বাদ ধন্য হয়ে, কার প্রতিনিধি হয়ে মানুষের আশীর্বাদ নিলাম এবং তারপরে সুইচ ওভার করাটা। এখন তুমি অনেকগুলো কথা অনেকেও বলেছে, আমার মনে পড়ে যাচ্ছে, তুমি যেহেতু ওই টস করার কথা বললে যে বিজেপির দুদিকে, আমার 16 ওই কয়েনটার কথা মনে পড়ে গেল। দুদিকেই হেড থাকতো, যেটা পরে জানা গেল সিনেমা চলাকালীন মনে হতো বারবার হেড পড়ছে। তো বিজেপি ওই জিনিসটা করছে। আমরা 4 তারিখের পর থেকে দেখছিলাম, 7 তারিখ পরিষ্কার হয়ে গেছিল যে এসব যে তথাকথিত বিদ্রোহের কথা বলা হচ্ছে এর পেছন থেকে কলকাঠিটা বিজেপি নাড়ছে। তুমি বলতেই পারো, আমি বলতেই পারি, আমি বলছি বিজেপি কলকাঠি নাড়ছে। আজকে তো সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেল যে এর পেছনে বিজেপি ছাড়া কেউ না। আমাদের মধ্যে কোনো সংশয় ছিল না, ওনারাই পরিষ্কার করলেন, কোনো দ্বিধা রাখলেন না, একদম উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং ভূপেন্দ্র যাদবের ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে সর্বগ্রাসী তুমি বললে যে সব আমার হতে হবে, সব বিরোধী শূন্য করতে হবে বা বিরোধীদের, আমি বলে রাখি, আমাদের দল মানে সরকার গঠন হওয়ার আগে 2002 সালে গুজরাটে একটা প্রকল্প চালু হয়েছিল, তার নাম হচ্ছে সমরস গ্রাম যোজনা। সমরস গ্রাম হচ্ছে বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারলে সরকার তার জন্য এক্সট্রা টাকা ব্যয় করবে সরকারি কোষাগার থেকে, তাতে সরকারি যোজনা একটা। তো গুজরাটে দীর্ঘদিনে কাজ সরকার, বিরোধী শূন্য হলে কাদের লাভ কাদের লোকসান, এটা জলের মতো পরিষ্কার, তুমি দেখে নাও 2001-2 সালে সমরস গ্রাম যোজনা। এইটা থেকে ইন্সপায়ার্ড হয়েই কি বারবার পুরো ভোট এবং এ ভোটে তৃণমূলের নেতারা অন ক্যামেরা বললেন যে বিরোধী শূন্য করলে অনুদানের টাকা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এটা তৃণমূল যেটা বলেছিল সেটা কি গুজরাট থেকে ইন্সপায়ার্ড হতে পারে? আমাদের যিনি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, উনিও এই জিনিসটা অনেকবার, উনি যখন আমাদের দলে ছিলেন, তা ব্যাপারটা হচ্ছে যে যদি তৃণমূলের 15 বছরের খতিয়ান হয় তাহলে এই 15 বছরের একটা সিংহাংশ, শুধু দলের কথা বলছি না, প্রশাসনের কথা বলছি, তৃণমূল প্রশাসনের যারা ওতপ্রোত অঙ্গ থেকেছেন তারা কি যদি মনে হয় এটা খারাপ, 15 বছরটাই খারাপ, তাহলে 15 বছরের একটা দীর্ঘ সময় যারা লেজিসলেটিভ পার্টিতে, পার্লামেন্টারি পার্টিতে, এমনকি সরকারের ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, মানে ভালো পজিশনে ছিলেন, ক্ষমতা এনজয় করেছেন বা ক্ষমতাশালী ছিলেন, তো তাদেরও সেই দায়টা বর্তায়। আমার খারাপ লাগছে স্বপনদাদের জন্য, আমার খারাপ লাগছে স্বপনদাদের মতো প্রত্যেক প্রান্তিক বিজেপি কর্মীদের মধ্যে, যে আজকে তাদেরকে এই বড়িগুলো তো গিলতে হচ্ছে। কদিন আগে আমি স্বপনদা থেকে নিয়ে প্রান্তিক বিজেপি কর্মী অবধি, এদের জন্য আমার খারাপ লাগছে যে আজকে তারা যে এত উচ্ছ্বাস নিয়ে, এত আবেগ নিয়ে যে বললেন পাল্টানো দরকার, বিজেপি সরকার এই হবে না। আজকাল দেখছি যে ওই সেই খাদানগুলো আবার চালু হয়ে গেছে, যে টোল ট্যাক্সের, যে টোলের গুলো নিয়ে এত বিজেপি বিদ্রোহ করলো যে টোলগুলো নাকি বেআইনি ভাবে তোলাবাজি হচ্ছে, সব টোল চালু হয়ে গেছে। বরঞ্চ
রাশিটা বেড়ে গেছে। আজকে এই যে গণতান্ত্রিক দেশ, মৌলিক অধিকার, আমি শুনছিলাম তোমাদের প্রতিবেদনে, তো সেখানে আমার স্বপনদাদের জন্য এটা খারাপ লাগছে যে কিছুদিন আগে শ্রমিকদাকে দিয়ে এত ভালো ভালো কথা বলানো হলো। নিশ্চয়ই তাতে উনি তো আর পার্টির যখন রাজ্যের সভাপতি, উনি তো আর আলটপকা কিছু বলবেন না, তার জন্য নিশ্চয়ই উনার সাপোর্ট টিম বা উনার পেছনে যারা আছে দিল্লি থেকে তারা সেরকম নির্দেশ দিয়েছে। তারপরে যে আজকের ঘটনা ঘটলো, তাহলে শ্রমিকদা 1 মাস ধরে যে ভালো ভালো কথাগুলো বললো, তাতে বিজেপির কর্মীরা যে চাগাড় দিয়ে উঠলো, তারা ভাবলো যে হ্যাঁ আমরা সত্যি একটা বিপ্লব করে ফেলেছি, যেটা সিপিএম পারেনি। 34 বছর, 15 বছর একটা মৌলিক তফাৎ আছে। এখনো স্বপনদা বা শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী কেউ বলেননি যে এরা বিজেপির অংশ হলো, তারা বলছেন আমরা এনডিএ কে সমর্থন করব। না, ওটাও বলবে। তুমি দেখো ট্র্যাক রেকর্ড আছে, আজকে ট্র্যাক রেকর্ড আছে, এটা আলাদা করে দেখার কিছু না। মানুষকে অত বোকা ভাবার না, যেরকম বিশ্বনাথ দা বলল যে পার্টিটা আমাদের প্রশাসন কেন্দ্রিক হয়ে গেছিল, সব ক্ষমতার লোভী, একদম 100 বার, অনেক ক্ষেত্রেই বিশ্বনাথ দার কথাটা 100 বার ঠিক আছে, কিন্তু আমাদের পার্টি কিন্তু রাতারাতি 12 বছর বিরোধী থেকে তার নীতি আদর্শ মানুষের কাছে তুলে ধরে মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসছে। 12 বছর বিরোধিতা করে তারপরে পার্টি ক্ষমতায় এসছে। 15 বছরে ক্ষমতায় থেকে অবক্ষয় হয়েছে, তার মূল্যায়ন নিশ্চয়ই আগামী দিন হবে, নেত্রীও বলেছেন, কিন্তু 12 বছর বিরোধী আমাদের দলটাই ছিল। তো সুতরাং এরকম ভাবার কারণ নেই যে বিরোধী এত বছর বিরোধী থেকে এই ক্ষমতায় এসছে। ঠিক আছে, না একই ব্যাপার নয়, একই ব্যাপার নয়, একদমই একই ব্যাপার নয়। এই যে বিশ্বনাথ দা বললেন না যে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে, নিশ্চয়ই 21-এর বা 19-এর পর থেকে যদি দেখি, যারা রাজ্যের ক্ষমতা বা তৃণমূলের থেকে নিজেকে সরিয়ে নিয়ে বিজেপিতে গেছেন, তারা কিন্তু কেউ ক্ষমতা ছাড়েননি, তারা একটা ক্ষমতা থেকে আরেকটা ক্ষমতার বৃত্তে গেছেন এবং তার জন্য নানা রকম সুযোগ সুবিধা প্রোটেকশন তারা পেয়েছেন। কিন্তু আমি সেটা চুলছেড়া বিশ্লেষণ করতে চাই না। ক্ষমতার হচ্ছে আজকে তৃণমূল যেটা, এটা হচ্ছে ক্ষমতার আলিন্দের বাইরে থাকা, যে আমাদের কেন্দ্র সরকারও নেই, কেন্দ্রীয় বাহিনীও নেই, রাজ্য সরকার নেই, রাজ্য পুলিশ নেই, কিচ্ছু নেই। এইখানে যারা রাজনীতি করছে তারা সত্যি বিরোধী। আমার এইখানে কৃষাণুর সঙ্গে একমত হতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দুটো কথা আমায় যোগ করতেই হবে। একটা হচ্ছে যে কৃষাণু দল বদলকে একেবারে মনে করছে না অনৈতিক কিছু, বরঞ্চ ওর অনৈতিকতার প্রসঙ্গে আমি আসছি। হ্যাঁ, না তার আমি কারণটা আমি দেখছিলাম যে আমার দল থেকে যাদেরকে বহিষ্কার করে এক্সপেল করা হয়েছে, তারপরে তোর ব্যাপারটাই বেআইনি না। লেজিসলেটিভ পার্টির কথা বলছি, আর পার্লামেন্টারি পার্টি কি জানো, তুমি দল বদলের বিরোধিতা কি করে করবে? তুমি যখন বলছিলে, আমি ইন্টারনেটে দেখছিলাম 2020 সালের 17ই আগস্ট পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তুমি বিজেপি থেকে তৃণমূলে এলে। আমি একবার কোটটা পড়ি। বিজেপি থেকে তৃণমূলে আসিনি, একদম না। 2017 সালের ফেব্রুয়ারি মাসে আমি বিজেপি ছেড়েছি, তারপরে 3.5 বছর রাজনীতির বাইরে ছিলাম, তারপরে 2020 সালের অগস্ট মাসে আমি তৃণমূলে এসেছি। কিন্তু তার মধ্যখানে এটা তো কুলিং অফ পিরিয়ড তুমি বলতেই পারো, কিন্তু আমি বলছি না, আমি নিজেকে অতটা বড় তুমি 2000 আচ্ছা তুমি নিজে বলেছিলে, আমি বলছি, আমি একেবারে আরে শোনো, আর্কাইভটা তো এমনি রাখিনি। 2020 সালে 17ই আগস্ট শেষমেশ সোমবার যোগ দিলেন তৃণমূলে, তোমার কথা হচ্ছে। এদিন যোগদান পর্বের সময় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিজেপির প্রাক্তন মুখপাত্র কৃষাণু মিত্র যোগ দিলেন তৃণমূলে। বাংলার বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কৃষাণু, এবার তিনি মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করবেন। একদম প্রাক্তন, পরিচয়টাই দিয়েছিলেন আমি বলছি, তুমি যদি বলতে আমি দলহীন, তাহলে তো উনি এটা বলতেন না। আমি যখন দলে ছিলাম সেটা প্রাক্তন, ওই জন্য প্রাক্তন বলেছেন। ওই সময় আমি কোনো দল ছিলাম না, এটা দলও জানে, নেত্রীও জানে। আমার বক্তব্য হচ্ছে যে আজকে যারা বলছে, আচ্ছা যিনি নিজের মুখে দল ছেড়েছেন, দলের সব পদ ছেড়েছেন, আমার কাছে চিঠি আছে দেখাবো, যে তারপরে আমাদের বক্সিদাকে যে লেটার দিয়েছে যে আমি কথা বলছো আগে বলো, দর্শকদের আমার বুঝতে সুবিধা হবে। পার্লামেন্টারি নাকি নতুন ডিফেক্টেড পার্টি, হ্যাঁ ওনার চিঠি আছে আমার কাছে। আমার কাছে এটাও চিঠি আছে যে 20 তারিখ, গত মাসের 20 তারিখ নেত্রী যে চিঠিটা স্পিকারকে দিয়েছিলেন অ্যাজ চিফ অফ দ্য পার্লামেন্টারি পার্টি, এটা উনি দিয়েছিলেন যে আমরা চিফ হুইপ
নতুন করে কল্যাণদাকে করছি, এটা পরিষ্কার আছে, সেটা অ্যাকনলেজমেন্ট আছে 29 তারিখে, 29শে মে। তো তারপরে যদি কেউ কাজ করে, যেরকম আমরা বললাম যে পরিষ্কার এই জিনিসগুলো যেগুলো হয়েছে সেগুলো তো আইন বহির্ভূত হয়েছে, সেগুলো তো আমরা আগামী দিন আরেকটু পিছিয়ে গেলে তুমি মানে ভোটটাকেও আইন বহির্ভূত বলে দেবে, ভোটে হারটাকেও আইন বহির্ভূত বলে দেবে। তোমার নেত্রী বলছেন, তোমার বলা রুলিং আছে যে লেজিসলেটিভ পার্টির কে হুইপ হবে, কে প্রধান হবে, সেটা পলিটিক্যাল পার্টি ঠিক করবে, সেটা লেজিসলেটিভ পার্টি। আমি সবার কাছে আসবো, কিন্তু তার আগে মনে করিয়ে দেবো, আজকে ইন্ডি জোটের বৈঠকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি হারেননি, জোর করে হারানো হয়েছে। কিন্তু দল বদলের পেছনে নৈতিকতা, যে ইস্যুটা গত 15 বছর ধরে দিনের পর দিন আমরা অনুষ্ঠান করছি, ঠিক যেমন আজকে নিঃসন্দেহে বিজেপির প্রতিনিধি স্বপনদার কাছে আমাদের প্রশ্ন ছিল যে যারা বিজেপি বিরুদ্ধে লড়াই করে জিতেছেন, জিতে এখন বিজেপিকে সমর্থন করছেন, তাদের নৈতিকতা এবং ভোটারদের তারা কি বলবেন। কিন্তু এটাও পাশাপাশি এক নিঃশ্বাসে বলতে হবে যে গত 15 বছর তৃণমূল এ রাজ্যে দলবদলের যে নৈতিকতার ভিত্তিতে দলবদল করিয়েছে সেটা মারাত্মক। কেন মারাত্মক বলছি, আমি দুটো টাইম ফ্রেমে দুটো উদাহরণ দিই আপনাদের সামনে। 2017 সালের 17ই জুলাই আর 2026-এর 21শে ফেব্রুয়ারি। আমি অন্য অনেকের বক্তব্য রাখতে পারতাম, রাখছি না, শুধুমাত্র যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ধরি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সমস্ত দল থেকে তৃণমূলে ডেকেছেন এবং দরজাটা খুলে দিয়েছেন। আমি প্রথমে দেখাবো একেবারে কারেন্ট থেকে শুরু করে, তারপরে আস্তে আস্তে পিছবো। 2026 সালের 21শে ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি যারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন তাদের সবাইকে বলবো, রাজনীতিতে এসছেন তার মানে যে কোনো দল থেকে, তাদের তৃণমূলে আসার দরজাটা খুলে দিয়েছেন। উনি বলছেন তাদের সবাইকে বলবো তৃণমূলে আসুন। দেখুন, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন তাদেরকে বলবো তৃণমূলে আসুন। এবার কেউ বলতে পারে উনি রাজনৈতিক দলের নাম করে তো ডাকেননি। তৃণমূলের গত 15 বছরের দল বদলের ইতিহাস যদি দেখেন, সমস্ত দল থেকে তারা দল ভাঙিয়েছে এবং কাউকে তার জন্য একটা বেশ বড় অংশকে পদত্যাগ করতে বলেনি, তারাও পদত্যাগ করেননি। দিনের পর দিন তারা বিধানসভা করেছেন, বিধানসভার সদস্য হয়ে থেকেছেন পদত্যাগ না করে। এইবার দেখাবো 2017, আরেকটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি। 17ই জুলাই, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমাদের নেত্রী বারবার বলছেন যে উন্নয়নে সামিল হতে সিপিএম থেকে আসতে পারে, কংগ্রেস থেকে আসতে পারে, বিজেপি থেকে আসতে পারে, অন্যান্য রাজনৈতিক দল থেকে আসলে আমরা স্বাগত জানাবো। দেখুন, আমাদের নেত্রী বারে বলেছে যে উন্নয়নে সামিল হতে চায়, সে সিপিএম থেকে আসতে পারে, কংগ্রেস থেকে আসতে পারে, বিজেপি থেকে আসতে পারে, অন্যান্য রাজনৈতিক দল থেকে, আমরা তাদের স্বাগত জানাই। দেখুন, আমি ভাবছিলাম পোয়েটিক জাস্টিস আর কাকে বলে। 2011-তে ক্ষমতায় আসার পর সর্বস্তরে, জেলা পরিষদ থেকে পুরসভা, বিধানসভা থেকে লোকসভা, দল ভাঙানো কাকে বলে তৃণমূল নজিরবিহীন উদাহরণ আগাগোড়া সৃষ্টি করে গেছে। এমনকি কংগ্রেসের একটি মাত্র ঝালদা পুরসভা, বামেদেরও একটি মাত্র তাহেরপুর পুরসভা, সেগুলো জোর করে, কখনো পুলিশ নামিয়ে, কখনো মানুষের মৃত্যু হয়েছে তার জন্য তৃণমূল দখল করেছিল। সাগরদিঘির বাইরন বিশ্বাসকে ভাঙিয়ে নেওয়া তো মিথ হয়ে গেছে। আর ভোটে গোহারা হারার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের মিটিংয়ে গিয়ে বিরোধী ঐক্যের কথা বলছেন, একের বিরুদ্ধে এক ফর্মুলা নিয়ে কথা বলতে চাইছেন। কিন্তু যথারীতি বৈঠকের আগে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আলাদা বসেও গেলেন। সে যাই হোক, আজ তো কার্যত মমতা অভিষেকের ঝুলি শূন্য। না আছে প্রচুর বিধায়ক, না আছে প্রচুর সাংসদ, না আছে সরকার, না আছে ক্ষমতা। এহেন দলকে কংগ্রেস কতটা পাত্তা দেবে? আমার পরবর্তী বক্তা কংগ্রেসের সুমন রায়চৌধুরী। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে গেছেন, বসেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধানসভাতে তার সাথীরাও তাকে ছেড়ে চলে গেছে, তার সাংসদরাও তাকে ছেড়ে চলে যাচ্ছেন, সেটা তার ব্যাপার। এটা একটা রাজনৈতিক সৌজন্য। কেউ আমার কাছে এসে থাকলে তাকে এক টেবিলে বসতে দেওয়া, কারণ তিনি তো একজন প্রাক্তন বাংলার মাননীয়া, যিনি কংগ্রেসকে টুকরো টুকরো করেছেন 98 সালের পর থেকে। কিন্তু আবার আরেকটা ডাইমেনশনও আছে। গণতন্ত্রের যে নতুন রূপ ভারতীয় জনতা পার্টি দেখাতে চাইছে, সেই ব্যাপারে বাংলার মানুষকে সাবধান থাকতে হবে। তাই জাতীয় কংগ্রেসের কিন্তু ট্যাগলাইন বিজেপি হটাও দেশ বাঁচাও, এটার থেকে কিন্তু আমরা সরে আসছি। তৃণমূলকে সঙ্গে নিয়ে না নিয়ে। এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় এখন একা একজন ব্যক্তি।
তিনি গেছেন। অভিষেককে বাদ দিও না, আচ্ছা রাখলাম ভাইপোকে, পিসিআর ভাইপোকে আলাদা করব না। দেখুন বিজেপি যেভাবে সংবিধানকে ধ্বংস করেছে, রাহুল গান্ধী সারা ভারতবর্ষে যেভাবে লড়াই করছে, এখানে বলতো না তৃণমূলের মুখপাত্ররা, সেই বিজেপির ঘোড়া টকবক টকবক করে ভারতবর্ষে ঘোরে বাংলায় এসে থেমে যায়। অশ্বমেধের ঘোড়াকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দেন। যাই হোক, এসব কথা উনি বলিয়েছেন এবং বলেছেন। উনি দিল্লি গেছেন, বসেছেন, পাশে থেকেছেন, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে স্বভাবসুলভভাবে আলাদা মিটিংও করেছেন। আমাদের কোনো, বিশ্বাস করুন, মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা, জাতীয় কংগ্রেসের মাথা ব্যথা সংবিধানকে রক্ষা করা, তার জন্য রাহুল গান্ধী লড়াই করছেন। কিন্তু এর আগে সুমন, যখন আপ ইন্ডি জোটে খুব বেশি রকম করে আছে, তখন তোমরাই অভিযোগ তুলেছো যে জোটের মধ্যে জোট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অখিলেশ, কখনো আপকে সঙ্গে নিয়ে কংগ্রেস বিরোধী একটা জোট গঠন করছেন, তোমরাই বলেছো। আমরা তো বলেছি, যেটা করেছিল সেটা বলেছি। এখন ওনাকে নিয়ে কিছুই বলছি না, কারণ ওনার তো কিছুই নেই। না ওনার বিধানসভা আছে, না ওনার সাংসদরা গিয়ে পার্টি করছে, বিজেপির সাংসদ ক্যাবিনেট মন্ত্রীদের বাড়িতে ডিনার করছে, উনি একা ভাইপোকে নিয়ে ঘুরছেন। ওনাকে নিয়ে আলোচনা করার কোনো জায়গা নেই। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আজকে 98 সালে উনি কংগ্রেসকে ভাঙলেন, দিনের পর দিন কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের উনি ভাঙিয়েছেন, পুলিশ দিয়ে হুমকি দিয়েছেন। আপনার মনে আছে সুমনদা, আমি প্রতিবাদ করেছিলাম 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে 8 জন কংগ্রেস কর্মীকে এই তৃণমূলী গুন্ডারা খুন করেছিল। সেই ফুলচাঁদ শেখদের ভুলতে পারি না। তপন কান্দুকে খুন করা হলো, সেই শোকে তার স্ত্রী পূর্ণিমা কান্দু মৃত্যুবরণ করলো। মিঠুন কান্দুকে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে নিয়ে চলে গেল। কারা অপারেট করতো? অপারেট করতো পুলিশ প্রশাসন। রাজনীতিকে রাজনীতির মতন করতে হবে। কংগ্রেস একটা পচা ডোবা, ওই দেখুন পচা ডোবায় ডুবকি মারতে আবার দিল্লি চলে গেছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একবারও বলছি না বিজেপি সংবিধানকে মানে, বিজেপি গণতন্ত্রকে মানে, একবারও সে কথা বলছি না, এবং বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ট্র্যাক রেকর্ড, যেভাবে উনি বিরোধী শূন্য করার চেষ্টা করেছিলেন বাংলাকে, সেটা অত্যন্ত নিন্দনীয়। আবার উল্টো দিক দিয়ে দেখুন, বিজেপিও একই কাজ করছে, কিন্তু এটা প্যাকেজে। বিজেপিও বিরোধী শূন্য করছে, কারণ নিজের মতন করে একটা অপোজিশন পেরিফেরি তৈরি করে নিচ্ছে। তাহলে কি বিরোধীও রইল না, আবার লোকে দেখলো ওই ঋতব্রতদের মতন কিছু লোকের নেতৃত্বে একটা বিরোধী রাজনৈতিক দল। দুজনের চিন্তাধারার মধ্যে ফারাক খুব একটা নেই। আজকে অনেকে প্রশ্ন করছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পাশে বসলো। প্রাক্তন মুখ্যমন্ত্রী, নাম উনি, শি আর্নড হার নেম, রাজনীতি করে উঠেছেন, গেছেন, কোনো আপত্তি নেই। আমাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আসুন, বসুন, চা খান, বাড়ি চলে যান রাত্রিবেলা। তৃণমূল আর মমতার সংখ্যালঘু তৃণমূল আর কংগ্রেস, এ কোনো মার্জার হতে পারে? মার্চ করতে পারে একসঙ্গে? প্রশ্নই নেই। কংগ্রেস একা যথেষ্ট ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। আচ্ছা আপনি একটা বলুন, উনি কি নিয়ে লড়াই করবেন? ওনার 29 জন সাংসদের মধ্যে 21 জন অলরেডি বরযাত্রীর গাড়িতে উঠে গেছে। ওনার এখানে 80 জনের মধ্যে 60 জনের ওপরে বরযাত্রীর গাড়িতে উঠে গেছে। উনি কাদের নিয়ে লড়াই করবেন? কি অভিষেককে নিয়ে? অভিষেককে তো কালকেই শুভেন্দু অধিকারীরা ডেকে পাঠাবে। হয়তো একটা কলও হয়েছে, সিআইডি না ওই নকল সই নিয়ে একটা কল হয়ে গেছে। বিষয়টা হচ্ছে বিজেপি বিরাট গণতন্ত্রের ধারক এবং বাহক, একবারও বলছি না। আমার বক্তব্য হচ্ছে, তুমি কংগ্রেসকে ভাঙলে, জনপ্রতিনিধিদের ভাঙালে, কংগ্রেস কর্মীদের খুন করলে, টার্গেট কি ছিল? বিরোধী পরিসর কংগ্রেস মুক্ত থাকবে। আর নরেন্দ্র মোদীর টার্গেট কি? বিরোধী পরিসর কংগ্রেস মুক্ত ভারতবর্ষ। দুজনের মধ্যে তফাৎ কোথায়? দুজনের মধ্যে তফাৎ নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ এবং এই ভারতীয় জনতা পার্টি শেষ করেনি একটা কথায়। শ্রমিক বাবুর সেই অদ্ভুত অমায়িক কথা, বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না, কিন্তু বিজেপির আজকে বাংলায় প্রধান চালিকা শক্তি, প্রধান ক্যাপ্টেন তৃণমূল থেকে আসা। শ্রমিক বাবুকে এর উত্তর দিতে হবে। এটা চমৎকার আরেকটা কয়েনেজ হতে পারে, সত্যি মিথ্যে আপনারা বিচার করবেন, এ নিয়ে ডিবেটও হতে পারে। শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন যে বিজেপির তৃণমূলীকরণ মানে আমি করতে দেব না। আচ্ছা উল্টোটা যদি কেউ বলেন যে তৃণমূলের বিজেপিকরণ হচ্ছে না, তো
আমি বলছি এই নিয়ে আমার বাকি অংশ এই ডিবেটেই চলে যেতে পারে, কিন্তু তার আগে দেখাবো, আমি আজ থেকে 3 সপ্তাহ আগে বলেছিলাম একে একে নিভিছে দেউটি। আমি বলছি সব থেকে এটা সত্যি, কালকে যখন আমরা একেবারে এই চ্যানেলে দেখাচ্ছি যে 2টোর সময় বিরোধী দলনেতার ঘরে তৃণমূলের কোট আনকোট হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী বিদ্রোহী ব্লকে যাবেন, অনেকে বিস্ময় প্রকাশ করেছিলেন। যখন গ্রাফিক্স তুললাম এই অনুষ্ঠানের যে প্রোমোতে একেবারে ববি হাকিমের ছবি দিয়ে তার একেবারে আউটলাইনটা দিয়ে অনেকে একাধিক ফোন এসছে নিউজ রুমে যে এই তো একদম ববি হাকিমের মতো, উনি কি যাবেন? অনেকে বিশ্বাস করতে পারেননি, কিন্তু এক্স্যাক্টলি সেটাই হলো। আজকে 2:15 নাগাদ ববি হাকিম বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে পৌঁছলেন। আমি এই এপিসোডটা এক্ষুনি দেখাবো আপনাদের সামনে। একে একে অনেক বিশ্বস্তই গেছেন, নিজের দলেই এখন কার্যত বহিরাগত মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বড় ধাক্কা কি অপেক্ষা করে আছে তার জন্য? তার আদি অনুগামী কিচেন ক্যাবিনেটের সদস্য ছায়া সঙ্গী ববি হাকিমও কি এবার তার সঙ্গ ছেড়ে অন্য পথে হাঁটতে পারেন? সোমবার যখন দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার লোকসভার সংসদীয় দলে ভাঙন ধরে গেছে। আমরা সত্যি কথা বলতে করাপশন চাই না, সেই জায়গা থেকে মুক্তি চাই। প্রত্যেকটা জায়গায় যেরকম বেরোচ্ছে না, মানে লজ্জা করছে আমার। আমি এত চোর অপবাদ নিতে পারছি না। এদিনই কলকাতায় নিজেদের আসল তৃণমূল বলে উল্লেখ করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম। এদিন বিধানসভায় গিয়ে প্রথমে লবিতে বসেন ফিরহাদ হাকিম। কিছুক্ষণের মধ্যেই ডেপুটি লিডার সন্দীপন সাহা তার হাত ধরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে নিয়ে যান। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত মগরাহাট পশ্চিমের বিধায়ক শামীম আহমেদ। নো কমেন্টস প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন? নো কমেন্টস প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন? নো কমেন্টস প্লিজ। কলকাতার প্রাক্তন মহানাগরিক, রাজ্যের প্রাক্তন গুরুত্বপূর্ণ মন্ত্রী বিধায়ক ববিদা এসেছিলেন, অনেকেই ছিলাম আমরা, আলাদাও কথা হয়েছে। ববিদার সঙ্গে আমার অনেক পুরনো পরিচয়। যারা মমতাদির সঙ্গে দীর্ঘদিন ছিলেন বা যারা মমতাদিকে ভালোবেসেছেন, বা উল্টে যারা মমতাদি যাদের ভালোবেসে উজাড় করে তাদের দায়িত্ব দিয়েছেন, তাদের অন্তত সেই মহিলা এইটুকু আশা করতে পারেন যে তারা অন্তত আমার সঙ্গে থাকবে। এদিকে সূত্রের খবর, বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী বিধায়কের সংখ্যা বেড়ে 64 হতে পারে। সংখ্যা আরো বাড়বে। আজকে কোনো সিগনেচার হয়নি। মাননীয় স্পিকার যখন আসবেন, আরো যারা চিঠি দিতে চান, যারা সেটা আমরা আলোচনা করে আমরা বসে আলোচনা করব। সব মিলিয়ে মহা সংকটে মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দাঁড়ানোর আদৌ কি কোনো জায়গা আছে? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, বিশ্বাস আর বিশ্বাস ভঙ্গ নিয়ে অভিমানী কেউ হতেই পারেন, কিন্তু এই ভাঙনের শেকড়টা মাটির অনেক গভীরে। ভাবুন কাকলি ঘোষ দস্তিদারের কথা। 1, 2 কিংবা 5 বছর নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাকলি ঘোষ দস্তিদারের সম্পর্ক 4 দশকেরও বেশি। কাকলি ঘোষ দস্তিদার নানা উত্থান পতন, সুসময় দুঃসময়ের সাক্ষী। সত্যিই তিনি সুখের সময় তৃণমূলী নন। কাকলি দেবী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি শুরু করার 22 বছর পর এমপি হয়েছেন, রাস্তায় তার আগে মার খেয়েছেন। আজকে তিনি বিরোধী ব্লকের নেতৃত্ব দিচ্ছেন। ধরুন অরূপ চক্রবর্তী বাঁকুড়ার বহু পুরনো নেতা এবং তৃণমূলের একেবারে জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেট হিসেবে যাদের ধরা হতো, তার সদস্য চিরকাল ববি হাকিম, প্রায় বাড়ির সদস্য, তার থেকেও হয়তো কোনো ক্ষেত্রে বেশি। কাউন্সিলর হওয়ারও অনেক আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করছেন। সেই ববি হাকিম আজ বিরোধী দলনেতার ঘরে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন। ইঙ্গিতটা অত্যন্ত স্পষ্ট, তাকে বলতে হবে না, ইঙ্গিত স্পষ্ট। আবার উল্টো দিকে যাদের হাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার কাছাকাছি এনেছেন, নেতা কিংবা নেত্রী বানিয়েছেন, এই জুন মালিয়া বলুন, শতাব্দী রায় বলুন, প্রসূন ব্যানার্জি বলুন, দেব, তারা স্পষ্টতই একেবারে অন্য শিবিরে আছেন। আজকে একেবারে এই 20 জনের উপস্থিতি এবং চিঠিতে স্পষ্ট হয়ে গেছে। এর কারণ কি সত্যিই শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও কারণ? একই সঙ্গে দুজনে কারণ, নাকি আসল কারণ অন্য কিছু? সৌম্যদা কি বলে? শুনবো, এই কারণ তো এক্স্যাক্টলি বলা খুব শক্ত, তবে এতবার করে যে প্রাক্তন শব্দ আসছে না, মানে সারা কলকাতার সমস্ত প্রেমিক পুরুষের বুক চিনচিন করছে। আমার তো বারবার মনে পড়ছে, শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমাদের গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাসুট,
তোমাকে ভালোবেসে আমার চিরকুট। তো যাই হোক, এই প্রাক্তন, এই পুরনো কথাবার্তা, পুরনো ভাবনা, দল ছেড়ে চলে যাওয়া, কে কার কাছে ছিলেন, দূরে সরে যাচ্ছেন, এর মধ্যে কিন্তু আমার বারবার করে একটা জিনিস মনে পড়ছে যে 1977 ইন্দিরা গান্ধী হারলেন, তারপরের গল্প শুনেছি ইন্দিরা গান্ধীর পাশে কেউ নেই, প্রণব মুখার্জি দিল্লিতে, তখন ইন্দিরা গান্ধী আর প্রণব মুখার্জি অনেকটা পিসি ভাইপোও বলতে পারেন, তারা ঘুরে বেড়াচ্ছেন সারা ভারতে, এবং সেখান থেকে ইন্দিরা গান্ধীর উত্থান। কারণ সেই রাজনীতির মধ্যে একটা আভিজাত্য ছিল, সেই রাজনীতির মধ্যে একটা মতাদর্শ ছিল, সেখান থেকে সেই লড়াইয়ে ফিরে আসা ছিল। বারবার করে প্রশ্ন উঠবে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সে 98-তে বিজেপির কোনো নেতা বলেন তারাই সৃষ্টি করলেন, তার মূল উদ্দেশ্যটা কোন জায়গায় ছিল? সিপিআইএমকে সরাতে হবে, একদম বহু বছর আছে, যৌক্তিক ব্যাপার। কিন্তু সেখান থেকে আস্তে আস্তে যখন 2008 পঞ্চায়েত, 2009 লোকসভা, 2011, তখন কিন্তু গৌতম দেব প্রচুর ছেঁড়া কাগজ পুড়ে যাওয়া দেখাচ্ছেন। তৃণমূলের জন্ম লগ্ন থেকে দুর্নীতি, এবং এই পরিভাষা হয়ে গেল কুপন কেলেঙ্কারি একেবারেই, এবং এই জায়গাটা কিন্তু বারবার আসবে, যেটা সারা ভারত জুড়ে বিজেপি সম্পর্কে রাজনৈতিক আলোচনায় বিশ্লেষণ করতেই হবে। আজকে বিজেপির সব ভালো পশ্চিমবঙ্গে, এবং সত্যিকারের মানে আজকে যে উন্নয়নের স্বপ্ন আমরা দেখছি, একমাত্র অনুব্রত মণ্ডলের ওই চোখে ঝিলমিল লেগে যাবে ওই গোছের উন্নয়ন রাস্তায় গোটা দাঁড় করিয়ে না দিলে আমার মনে হয় বিজেপি তার মতাদর্শ নিয়ে, আমি সেটাই আসছি, তার মতাদর্শ নিয়ে একটা উন্নয়নের কাজ হয়তো করতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির জায়গা, এবং দীর্ঘ সময় আপনি তৃণমূল কংগ্রেসের প্রথম রাজত্ব ভাবুন, 2011 থেকে 16, 2016 ভোটের আগেই ভিডিও বেরিয়ে গেল, সে তো বিজেপিরই আকাশ পাতায়, তাই না? এবং ক্ষমতা আসার কদিনের মধ্যে আপনার ত্রিফলা কেলেঙ্কারি দিনের পর দিন হয়েছে। এবং এইখানে যেটা বলতে হবে যে সব কিছুর জন্য অভিষেক বাবু দায়ী, যত দোস্তার নন্দ ঘোষ, এইভাবে বললে এটা খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, অভিষেক বাবুর রাজনৈতিক সেভাবে কোনো পরিপক্কতা ছিল না, তিনি দলে এসছেন, একটা কোম্পানি, অনেক বড় বড় কোম্পানিতে বয়স্ক লোকরা তাদের ছেলে মেয়েদের সিইও টিও করে আনেন, পিসি ভাইপোর মতনই ভাইপোদের আনেন, ভাইজিকে আনেন, এবং টোটাল ক্যাওস হয় তারপর কোম্পানিতে। সেই ক্যাওসে একটা জায়গা তৈরি হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? তিনি দীর্ঘ সময় ধরে বাংলার সংস্কৃতিকে একেবারে ধ্বংস করেছেন। তার চারপাশের লোকজন তার ওই বাজে কবিতা লেখা ওগুলোকে নিয়ে হইচই করেছে। একই সঙ্গে চোখের সামনে এই দুর্নীতি তিনি দেখতে পাননি, এটা হতে পারে। এবং এই দুর্নীতির কথা বিজেপি রাষ্ট্রে এত বড় শাসনে ছিল 2014 থেকে, তারা জানতো না? হতে পারে। তারা তাদের রাজনৈতিক সুবিধা তো নেবেই, কেননা সংসদীয় গণতন্ত্র, বিজেপি হঠাৎ করে তারা তো রাজনীতিতে জিততে চায় এবার, ফলে সেই জায়গাটা চেষ্টা করেছে, পারেনি, 26-এ পারলো। এবার দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে এই যে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া, মানে যেটা বিরাট সমস্যা হয়ে যাচ্ছে। এই যে মানে শ্রমিকদাও বলেছেন, মানে শ্রমিক ভট্টাচার্য মহাশয় ভালো তৃণমূল, মানে বাজারে গিয়ে হিমসাগর কেনার সময় দেখবেন 60, 80, 100 থাকে। এবার আজকে সকালবেলা আমার হয়েছে, আমি মানে ভালো হিমসাগর বলতে গিয়ে ভালো তৃণমূল পাওয়া যাবে, মানে কি করা যাবে? মানে আমরা তো সারাক্ষণই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, ফলে এই শব্দটা আমাদের সব সময় মিশে যাচ্ছে আমাদের কথার মধ্যে। এবং এই জায়গা থেকে বিজেপি আর তৃণমূলের যে সম্পর্ক, সেখানে তো সত্যি তো ব্রহ্মার অংশ তো আমরা সবাই, আমরা জগতে আসি আবার ফিরে ব্রহ্মার সঙ্গে মিশি। সেইভাবে সেই অঙ্ক দেখলে বিজেপির থেকে যদি সৃষ্টি ধরে নি, তারা সৃষ্টির সময় সাহায্য করেন, আজকে তৃণমূল খুব স্বাভাবিকভাবে যদি এনডিএতে গিয়ে মেশে বা বিজেপিতে গিয়ে মেশে, তাহলে আমাদের যে আগের যে সেটিং তত্ত্ব প্রচুর লোক গালিগালাজ করেছেন, আমরা অন্তত বলতে পারবো যা বাবা আমরা দেখতে পেয়েছি বিজেপিতে গিয়ে মিশবে। আর এই 29শে 20 আপনি দেখবেন গত 2 সপ্তাহ ধরে আমরা বারবার এই 29শে 20 বলেছি। এখন কয়েকটা বোঝা যাচ্ছে না, যেমন ধরুন তৃণমূল থেকে কংগ্রেসে যাওয়া, এই আলোচনাটা কিন্তু এড়িয়ে গেলে চলবে না। মহুয়া মৈত্রর সম্ভাবনা আছে, যেটা সিরিয়াস। বাইরন বিশ্বাস এখন কোন দলে এটা তো জানি না, উনি কি ঋতব্রত দলে যোগ দিয়েছেন? মানে এই যে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে এবং আবোল তাবোল কথা বলা পশ্চিমবঙ্গের রাজনীতিতে উনি যে জায়গায় তুলে নিয়ে গেছেন, সেটা একেবারে তৃণমূলের ভাবনা চিন্তাকে অতিক্রম করে। ফলে তিনি কি করছেন? এবার আরেকটা যেটা আসছে, সেটা হচ্ছে বিশ্বনাথ দা একটা আশঙ্কার কথা। আপনি বলছেন যে কোনো দলেরই বাইরন সম্পদ হতে পারে, সম্পদ হতে পারে। বিশ্বনাথ দা একটা জায়গায় বললেন 2000 কোটির তহবিল। বিশ্বনাথ দা, ওটা তো আপনি যেগুলোই আমাদের ইলেকটোরাল বন্ড বা শুধু ওটা হচ্ছে সরকারি 1600, সুদ নিয়ে এখন 1800, হ্যাঁ 2000 এর পরেও আছে। কিন্তু এটা তো 2000 কোটির, এটা তো 2000 কোটির তহবিল শুধু নয় বিশ্বনাথ দা। ফলে এই তহবিলটা যদি লক্ষ কোটি টাকারও হয়, যদি সেটা একটা সমান্তরাল অর্থনীতির জায়গা হয়, সেই জায়গাটা কিন্তু এই যে তৃণমূল বিজেপি যাতায়াত, এই জায়গার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুধু একটা কথা বলছি, বিজেপির দিক থেকে যে বক্তব্যটা বারবার থাকবে, এটা তো সত্যিই থাকবে, আইনের পথে চলবে এবং সেই নিয়মে তৃণমূলের পথে চলবে, বিজেপির পথে চলবে, ট্রেনের পথে চলবে। কিন্তু মাঝে মাঝে ওই ট্রেন লাইনের পাশে বা ট্রেন লাইনের পাশের গলিতে যে
একটা হালকা গুমটি টুমটিগুলো ছিল না, সেগুলো কিন্তু আর তাদের যে হকারগুলো কিন্তু আর পথে নামতে পারবে না। হকার উচ্ছেদ, তার পেছনে যুক্তি থাকবে, পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে, কিন্তু একটা মতাদর্শের দল উদাহরণ হিসেবে যেমন বিজেপি মতাদর্শ ভিত্তিক দল, তারা ভীষণভাবে সফল হয়েছে এবং আবেগ আর মতাদর্শ মিলে গিয়ে কিন্তু তারা সফল হয়েছে। একই রকমভাবে সিপিএম এর তো 0 ছিল, 1 ছিল, তারা যাদবপুরে গিয়ে মাথাটা কয়েকজনের ফেটেছে, তো ফলে অ্যারেস্ট হয়েছেন, তারা বেরিয়ে এসছেন। ফলে এই জায়গাটায় কিন্তু বারবার হচ্ছে যে মতাদর্শের রাজনীতির একটা ক্ষেত্র যদি সত্যিকারের পশ্চিমবঙ্গে আজকে এই তৃণমূল বিদায়ের পর সম্পন্ন হয়, দক্ষিণপন্থা এবং বামপন্থা গোটা পৃথিবীর যে রাজনীতির তত্ত্ব তার মধ্যে পড়ে, সেই লড়াই চিরন্তন, ভালো খারাপ এগুলো পরের কথা, কিন্তু তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব যে ব্যাপারটা এটা মিটে গেলে না, মানে তৃণমূল নিয়ে আর বেশি আলোচনা না করতে হলে একটা সময় কিন্তু আমরা সত্যি দক্ষিণপন্থী বনাম বামপন্থী এই সিরিয়াস রাজনীতির জায়গায় পশ্চিমবঙ্গে পৌঁছতে পারবো। মানে আরেকটা বিরোধী দলের অবস্থান যত তাড়াতাড়ি, আপনি সোজা কথা, মানে যত তাড়াতাড়ি তৃণমূল মিশে যাবে, মিটে যাবে ইত্যাদি, তখন আর একটা সত্যিকারের বিরোধী দলের জন্মের সম্ভাবনা আছে, সেটা যদি হয় শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। সেটা এই বামপন্থী বা কংগ্রেসরা কোন জায়গায় আসে, কিন্তু এখানে একটা বিষয়, লাস্ট কথা, সেটা হচ্ছে যে এই যে সাজানো খেলাগুলো চলছে, অর্থাৎ ঋতব্রত বাবু বিরোধী না গঠনমূলক বিরোধী না কি, মানে আজকে যেমন এনডিএ তে 20 জন যখন জয়েন করলেন, এই রাজনীতিটা কিন্তু পরিষ্কার শুরু হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে বিরোধী 60 জন, সেটা না ধরে আমরা বলি যে রেকর্ড হলো 251 1987-তে বামফ্রন্ট সরকার, এবার বিজেপি 208 যোগ 60 ঋতব্রত বাবু নিয়ে, এই 268 রেকর্ড এর পরবর্তীকালে কে ভাঙতে পারেন আমাদের দেখার বিষয়। বেশ, আমি আসবো, কিন্তু তার আগে দ্রুত, যেহেতু একেবারে উন্নয়নের কথা বললাম, আমি বলছি যে অর্থের যে হিসেবটা বিস্তারিতভাবে আমরা এই হিসেবটা তুলছি এবং আগামী কালই হয়তো এই নিয়ে আলাদা আমি অনুষ্ঠান, আলাদা সেগমেন্ট করব, যে তৃণমূলের আসল তৃণমূল, নকল তৃণমূল, কে আসল কে নকল, এই নিয়ে লড়াই তো চলবে। আমি নিশ্চিত যে এটা নির্বাচন কমিশন এবং কোর্টেও এই লড়াই যাবে, কিন্তু সোজা কথা, ফান্ড কত, ফান্ডের দখল, মানে আমাদের মোটামুটি সবার চিন্তা ভাবনার বাইরে আঞ্চলিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের যে অর্থ ভাণ্ডার, সোজা কথা যে অর্থ ভাণ্ডার তৃণমূলের আছে, সেটার মালিক এখন কারা? এই প্রকৃত তৃণমূলরা নাকি আদি তৃণমূল, সংখ্যালঘু তৃণমূল নাকি সংখ্যাগুরু তৃণমূল? আমি জানি না, সংখ্যালঘু এবং সংখ্যাগুরু কিন্তু দলের সদস্য, সাংসদ বা বিধায়কের সংখ্যার হিসেবে বললাম, ধর্মের হিসেবে নয়। কিন্তু এখানে যেহেতু শুভময়দা উন্নয়নের কথা বললেন, দেখুন উন্নয়ন নিয়ে অনেকে আশাবাদী হচ্ছেন, এমনকি আজকে দেখছিলাম প্রয়াত মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, তিনিও বলছেন যে মুখ্যমন্ত্রী যেটুকু করছেন, শুভেন্দু অধিকারী যা করেছেন তাতে তিনি আশাবাদী। কি বলেছেন তিনি, খুব ইন্টারেস্টিং, দেখুন। প্রায় 1 মাসের হতে চলল সরকার এসেছে, হয়ে গেছে, তো এই সরকারটাকে আপনি কেমনভাবে দেখছেন? যে সরকারই হোক, যদি পশ্চিমবঙ্গের জন্য যারা ভালো করবে তারা সবসময় আমাদের কাছে, মানে কি বলবো, আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যে শিল্প করতে হবে, কৃষির উন্নতি করতে হবে, মানুষের হাতে কাজের ব্যবস্থা করতে হবে, এখন কি নতুন করে এই কথাগুলো বর্তমান মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনি শুনতে পাচ্ছেন? দেখুন, শিল্প ভাবনা, কৃষি ভাবনা, এগুলো তো এর মধ্যে থাকবেই, মুখে না বললেও হয়তো উনি এগুলোর জন্য ভেবেছেন। যেটুকু করেছেন তাতে আমি এখনো আশাবাদী। শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার মানে কোনো ঘটনা বা কোনো বিষয়, কখনো কোনো কথা হওয়া, এরকম কিছু আছে? যখন ওনার বডিটা নিয়ে যাওয়া হলো অ্যাসেম্বলিতে, তখন উনি আমার কাছে এসে বলেছিলেন, আপনার যদি কোনোদিন কোনো রকম অসুবিধা হয়, কোনো কিছু মনে হয়, আপনি আমাকে নিশ্চয়ই বলবেন। তা ওই সময় ওই কথাটা নিশ্চয়ই ভালো লেগেছিল। অবশ্যই। এই নতুন মুখ্যমন্ত্রীর কাছে আপনার কি বার্তা থাকবে? যে উনি রাজ্যটাকে একেবারে কলুষ মুক্ত করুন, বাংলাটাকে এগিয়ে নিয়ে চলুন, কৃষি, শিল্প, অন্য সমস্ত দিকগুলো উনি নজর দিয়ে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমি দ্রুত একবার দেখব যে গোটা দিন যা হলো তা থেকে আবার বলছি, বেনিফিশিয়ারির তত্ত্ব যদি রাখি, সামনে লাভ এক এবং একমাত্র বিজেপি, এবং ছোটোখাটো নয়, বিপুল রাজনৈতিক লাভ। দেখুন,
বিধানসভা পুরসভার পর এবার আরো বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদেও ভেঙে খান খান হয়ে গেল তার দল, আর সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লিতে থাকাকালীন। এটাই তৃণমূলের ভবিতব্য, এটাই তৃণমূলের হওয়ার ছিল, সেটাই হচ্ছে। তার কারণ হচ্ছে মমতাকেই মানুষ মেনে নিতে পারছে না। রাজ্যে জমি হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছিলেন ইন্ডি জোটে দর কষাকষির একটা শেষ চেষ্টা করতে, কিন্তু সেই সময় সংসদের তৃণমূলের ভাঙনে একেবারে গুরুত্বহীন হয়ে পড়লেন তিনি। বাংলায় একটা প্রবাদ আছে যে ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে। আজকে আপনি কংগ্রেসের হাতে পায়ে ধরছেন। আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করতে হবে, আজকে করছে। আজকে আপনি ইন্ডিয়া জোটের পাশে দাঁড়িয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করছেন। আপনার তৃণমূল এবং আপনার দলের মুখোশ খুলে পড়েছে। লোকসভায় এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করে দিলেন 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ। সূত্রের খবর, রাজ্যসভাতেও তৃণমূলের 13 জন সাংসদের মধ্যে 9 জনই বিদ্রোহী হতে চলেছেন। আমার ধারণা বাড়বে। ইচ্ছার ঐক্যের এই যে যারা ইচ্ছার ঐক্য প্রকাশ করছেন, এই ইচ্ছা সংক্রমিত হচ্ছে, স্বাভাবিকভাবে আমার ধারণা এই সংখ্যা বাড়বে। এখন প্রশ্ন হলো এবার কি? পর্যবেক্ষকদের মতে সংসদে তৃণমূলের এই বিদ্রোহে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর অনেকটাই ফায়দা হবে। রাঘব চাড্ডা সহ 7 জন সাংসদ আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সাংসদ সংখ্যা বেড়ে হয়েছে 145। 250 আসনে রাজ্যসভায় বিল পাশ করাতে সেখানে দরকার 2/3 সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ 163 জন সাংসদ। বিশেষজ্ঞদের মতে সুখেন্দু শেখর রায়ের পথে হেঁটে তৃণমূলের বিদ্রোহী রাজ্যসভার সাংসদরা ইস্তফা দিলে সেই আসনগুলোতে ফের ভোট হবে। বর্তমানে এ রাজ্যে বিজেপির যা বিধায়ক সংখ্যা, তাতে রাজ্যসভায় সহজেই নিজেদের প্রার্থীকে জেতাতে পারবে বিজেপি। সেক্ষেত্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতার আরও কাছে পৌঁছে যাবে বিজেপি। 543 আসনের লোকসভায় 2/3 আসন মানে 362। বর্তমানে বিজেপির সাংসদ সংখ্যা 240 আর এনডিএর সাংসদ সংখ্যা 292। এবার তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করলেন, অর্থাৎ এনডিএর সংখ্যা বেড়ে হলো 312, যার জেরে আগামী দিনে লোকসভায় বিল পাশ করাতে বিজেপির আরও সুবিধা হবে। এই মুহূর্তে এনডিএর যা সংখ্যা 292-এর মতো, তাই দিয়ে কিন্তু ওয়ান নেশন ওয়ান ভোট বা উইমেন্স রিজার্ভেশন বিল এগুলো পাশ করানো তাদের পক্ষে সম্ভব নয়। বিজেপি যদি তৃণমূলের একটা ভালো পরিমাণ সাংসদের সমর্থন পায়, একটা ব্লক হিসেবে থাকবে, তাদেরকে বিজেপির মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিজেপি তার শুদ্ধতা রক্ষা করছে, অন্যদিকে তারা আবার বিজেপিকে সমর্থনও জানিয়ে যাচ্ছে। এক অদ্ভুত পরিস্থিতিতে সবটাই বিজেপির লাভ। অর্থাৎ রাজ্যসভা কিংবা লোকসভায় তৃণমূল সাংসদদের বিদ্রোহের ফলে আখেরে লাভ হবে বিজেপির। দেখুন, আজ তদন্তর ফ্রন্টে প্রচুর খবর আছে এবং রীতিমতো বড় বড় খবর, কিন্তু তার আগে এই নিয়ে আপনারা কি বলছেন? আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় কিছু মন্তব্য থাকে, কত শতাংশ মানুষ কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ইন্ডি জোটের বৈঠকে, সেদিনই সংসদে ভেঙে খান খান তৃণমূল। ইন্ডি জোটে আর কোনো গুরুত্ব থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়? 18% মনে করছেন এখনও গুরুত্ব থাকবে, 80% মনে করছেন থাকবে না, বলতে চাননি 2%। লোকসভায় আলাদা ব্লক তৈরি করে এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করলেন 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ। জাতীয় দলের তকমা হারানোর পর জাতীয় রাজনীতি থেকে কি উবে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল? উবে যাবে মনে করছেন 85% লোক, যাবে না মনে করছেন 14%, বলতে চাননি 1%। মেয়র পদে ইস্তফার পর বিদ্রোহী ঋতব্রত সন্দীপনদের সঙ্গে বৈঠক ফিরহাদ হাকিমের। বিশ্বস্ত ববিও কি এবার বিদ্রোহী শিবিরেই যাবেন? 91% মানুষ মনে করছেন তিনি বিদ্রোহী শিবিরেই যাবেন, যাবেন না মনে করছেন 7% লোক, বলতে পারবো না বলছেন 2%। জালে শিষ্য জাহাঙ্গীর, সই জালিয়াতি কাণ্ডে অভিষেককে কালই হাজিরা দিতে বলে সিআইডির 3য় নোটিশ। এবার না এলে কি কড়া ব্যবস্থা নিতে চলেছে সরকার? সরকার কড়া ব্যবস্থা নিতে চলেছে বলে মনে করছেন 79%, 19% তা মনে করছেন না, 2% বলতে চাননি। সরাসরি মন্তব্যে আসবো। আনন্দময় চৌধুরী বলছেন, মনে হচ্ছে শেষ পর্যন্ত মমতা অভিষেকই একমাত্র তৃণমূলে থাকবে। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, পতন আটকানো যাবে না, এই সত্য যত তাড়াতাড়ি তৃণমূল নেত্রী মেনে নেবেন ততই মঙ্গল।
সৈকত বর্মন লিখছেন, নীতি নির্ভর দল হলে একসঙ্গে এতজন বিদ্রোহী হতো না, পুরো দলটাই মুনাফা নির্ভর। প্রবাল ঘোষ লিখছেন, মমতা অভিষেকের নেতৃত্বে যে গোটা দলটারই আস্থা নেই সেটা স্পষ্ট হচ্ছে। সুভাষ ঘোষ আজ্জা লিখছেন, নেত্রী এখন তাসের ঘরে সাম্রাজ্ঞী। ঠিক এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।